শুভ দিন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আজকে আমার ব্লগটা শুরু করলাম। তোমরা যে যেখানে আছো প্লিজ, যদি আমাকে তোমাদের পছন্দ হয়, আমাকে মনে ধরে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার অনেক সাবস্ক্রাইবারের দরকার আছে, তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন? তো আজকে আমি যেই বিষয় নিয়ে বলতে চলেছি সেটা হলো একগুঁয়ে বা ডমিনেটিং বাবা বা মা বিষয় আমি বলতে চলেছি। কেন বলতে চলেছি সেটা পরে আমি বলছি। যে হয় না যে লেখাপড়ার ক্ষেত্রে হয় এই বিষয় নিয়েই পড়াশুনো করতে হবে, বিয়ের বিষয়তেও হয়, ছেলে মেয়ের বিয়ের বিষয়ে স্পেশালি মেয়েদের ব্যাপারে হয় না যে আমার পছন্দ করা পাত্রকেই তোমাকে বিয়ে করতে হবে বা পাত্রীকে তোমাকে বিয়ে করতে হবে, যদি ছেলের ব্যাপারে হয়। এরকম অনেক বাড়িতে হয় এবং অনেক সময় বাবা মায়েদের দেখা গেছে মেন্টালি একটা মানে চাপের মধ্যে রাখে, তুমি যদি অমুককে বিয়ে করো আমি তাহলে সুইসাইড করব বা তোমাকে ত্যায্য করব, এইরকম কিন্তু মেন্টাল চাপ দেখা যায়। এবং এই এই প্রজন্ম অবশ্য তোয়াক্কা করে না, কিন্তু এই যেই ঘটনাটা আজকে আমি বলতে চলেছি সেটা আমার সময়কার ঘটনা। তো আমরা কিন্তু মা বাবাদের কথার বেশ গুরুত্ব দিতাম। অত সব কথা এখন ভাবি যে সব কথা হয়তো ঠিক ছিল না, কিন্তু ওই অন্ধের মতন বিশ্বাস করা। মা বাবা তো, মা বাবাকে মানে তারা কখনো ভুল বলতেই পারে না। তো সেই রকমই একটি মেয়ের কথা আজকে আমি বলতে চলেছি, মন দিয়ে শোনো তোমরা। এবং এটা সত্যিই ঘটনা এবং এটা আমার ক্লাসমেটের ঘটনা, শুনলে তোমাদেরও খুব কষ্ট হবে। সপ্তাহ 2 আগে আমি হাওড়ায় গেছিলাম আমার মাসির বাড়িতে। তো আমি সেই ভিডিওটা শেয়ার করেছি, আমার শর্টসে দিয়েছি। আমি মেট্রো করে যাচ্ছি, ওই গঙ্গার তলা দিয়ে মেট্রো, এতদিন হয়ে গেছে আমি কিন্তু এক্সপিরিয়েন্স করিনি, সেদিনকেই প্রথম গেলাম। তো একাই গেছিলাম। তো ওদের বাড়িতে মানে আমার মাসির বাড়ি, ওই মাসি যদিও নেই, মাস্টার দাদা বৌদি তার ছেলের বউ, তাদের সঙ্গে দেখা করে আমি যখন ফিরে আসছি আবার মেট্রো করে মানে মেট্রো আবার ধরে শিয়ালদায় আসবো। তো টোটো করে ওই হাওড়া ময়দান পর্যন্ত এসছি ওদের বাড়ি থেকে। তো এমন সময় না একটি মুখ দেখলাম, বেশ চেনা মুখ। তো তারও আমাকে চেনা মনে হচ্ছে, কিন্তু সেও নামটা মনে করতে পারছি না চট করে। হয় না অনেক সময় এত বছর পর দেখা, আমিও মানে তার নামটা মনে করতে পারছি না, কিন্তু মুখটা চেনা চেনা। তো আমি হাসবো কি হাসবো না বা কথা বলবো কি বলবো না ভেবে কিন্তু আমি এগিয়ে গেলাম, বললাম তোমাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। তুমিই বললাম কোথায় দেখেছি বলো তো? তখনও বললো যে হ্যাঁ আমারও মনে হচ্ছে, তবে আমরা এক স্কুলে পড়েছি, মানে ডায়সেশনে। ও বললো তখন কথা প্রসঙ্গে মানে কথা আদান প্রদানে আমার মনে পড়ে গেল ওর নাম ছিল স্বাতী। তো আর তারপরে কথাবার্তা বললাম। জানো চেহারাটা মানে আমি তো বয়স্ক মানুষ, বুড়ি, তো আমার বন্ধুও মানে বান্ধবীও সেও বয়স্কই হবে, বুড়ি হবে, কিন্তু তুমি দেখে মনে হবে 70 বছর পেরিয়ে গিয়ে প্রায় 80-র কাছাকাছি বয়স। গলাটা কুঁচকে গেছে, চোখের তলাগুলো কেমন যেন কুঁচকে গেছে, যেমন বয়স্কদের হয় না, এবং হাতের চামড়া টামড়াগুলোও না কেমন যেন ওই শিরা বার করা করা কুঁচকোনো মতন। তো আমি বললাম যে মাথায় চুল ওর খুব ছিল, পরে আমার মনে পড়লো, কিন্তু চুলটা আছে যদিও পেকে গেছে চুল, কোনো ডাই ফাই করে না কিছু না, চুল পাকা। আগেও কিন্তু ওর বেশ চুল ছিল, একটা বেশ ভালো লম্বা বিনুনি করেও স্কুলে আসতো। যেন আমার স্কুলে থাকাকালীন ও না যখন 11-12 পড়তো তখন ওর একটা ডাক্তারের সঙ্গে প্রেম ছিল, এবং ওরা কিন্তু ওই হাওড়ারই বাসিন্দা ছিল। তো ডাক্তারের সঙ্গে প্রেম ছিল তখন আমি দেখলাম ওর হাতে শাঁকা পলা নেই। শাঁকা পলা দেখো এখন অনেকেই পরে না, কিন্তু যে স্ত্রীর যে চিহ্নগুলো, সিঁদুর টিপ কিছু নিয়ে একটা ছাপা শাড়ি পরা। তো আমি বললাম ইতস্তত করে বললাম, কিরে ডাক্তারবাবু কেমন আছে? তখন বললো কে ডাক্তারবাবু? তখন আমি বলাই কি তুই, তোর তো একজন ডাক্তারের সঙ্গেই তো প্রেম ছিল, তুই তাকেই নিশ্চয়ই বিয়ে করেছিস।
বলে না, তার সঙ্গে আমার বিয়ে হয়নি, আমার বাবা মা আমাকে বিয়ে দেয়নি। কেন? আমি কেন ডাক্তার ছেলে বিয়ে দেয়নি? বলে না, কেন আমি নিজে ছেলে পছন্দ করার স্পর্ধা করেছি, সেই জন্য তারা বিয়ে দেয়নি। এবং বাবা মা আমাকে বলতে গেলে পরে মানে বন্দি করে রাখতো। কিরম বন্দি বলো তো? কলেজে তো হাওড়া গার্লসে পড়েছে পরে, ওকে তো ওখানে বসে থাকতো যাতে আমি ওই ছেলেটার সঙ্গে, ডাক্তার যে প্রেমিক, তার সঙ্গে দেখা না করতে পারি। বাবা দিয়ে আসতো এবং পরে মা রান্না বান্না করে আবার মানে কলেজের সামনে গিয়ে বসে থাকতো। আমি কলেজ থেকে বেরোবো, আমাকে মানে রিকশায় করে নিয়ে আসবে, মানে এইরকমভাবে নজরবন্দি করে রাখতো। তারপরে তার সঙ্গে আমার বিয়ে দেয়নি। তারপরে একজনের সঙ্গে আমার বিয়ে দেওয়া হলো। বলল তাদের নাকি 8-10টা শিয়ালদায়, এই তো শিয়ালদা বলছি, হাওড়াতে, ওই হাওড়া, যারা হাওড়ায় থাকো তারা জানবে, সন্ধ্যা বাজার বলে একটা জায়গা আছে, ওই সন্ধ্যা বাজারে তার 8-10টা বাড়ির মালিকানা তাদের। একটা মাত্র ছেলে, মা আর ছেলে থাকে, আর কেউ নেই। সেই বাড়িতে অনেক অনেক ভাড়াটে, সেই ভাড়াটের টাকা দিয়ে তাদের সংসার চলে এবং অবস্থাপন্ন ঘর। এবং হাওড়াতেই একটা কোনো জায়গা, তাদের জমি জায়গা কেনা আছে, ভালো অবস্থা। তো আমার বিয়ে হয়ে গেল এবং দেখা গেল লোকটি, ও বলছে লোকটি আমার থেকে অনেক বড়, প্রায় 13 বছরের বড়। তাও বাবা মা বিয়ে দিয়েছে ওই প্রেমিককে ভুলে। আমি তার সঙ্গে মন দিয়ে ঘর সংসার আরম্ভ করলাম। অর্থের অভাব দেখা গেল আস্তে আস্তে, এবং আমার 1.5 বছর পর আমার একটি কন্যা সন্তান হলো। সেই মেয়েটি স্পেশাল চাইল্ড, হাঁটতে পারে না। তারপরে তাকে ডাক্তার দেখানো হলো, ডাক্তার নানা রকমের ওষুধ ইঞ্জেকশান দিল। 5 বছর হয়ে যাবার পর সে হাঁটতে পারলো, কিন্তু যে শারীরিকভাবে সে প্রতিবন্ধী তা না, তার মানসিক বিকৃতিও ছিল, অটিস্টিক চাইল্ড। তো তার চিকিৎসা চালানোর জন্য বড় বড় সংস্থায় দেওয়া হলো। তার ফলে কি একটার পর একটা বাড়ি বিকোতে লাগলো, বিক্রি হতে হতে আমি এখন যেই বাড়িতে থাকি সেই বাড়িতে 2টো ঘর ভাড়া, আর আমি থাকি একা। আমি একা? বলে হ্যাঁ একা, কারণ ওই ভদ্রলোক মারা গেছে, আর আমার ওই স্পেশাল চাইল্ডটিও মারা গেছে 18 বছর বয়সে। মেয়েটির নাম বারবার বলছে বাবলি চলে গেছে আমাকে ছেড়ে, আর ভদ্রলোক ও মারা গেছে। ভদ্রলোকের ওই দেনার দায়, চিকিৎসা, মেয়ের চিকিৎসা, সংসার চালানো, ইতিমধ্যে শাশুড়ি মারা গেছে, শাশুড়ির গয়নাগাটি বেচে খেতে হয়েছে। এইরকম দুরবস্থায় আমাদের দাঁড়িয়েছিল। তারপরে আমার যে মানে মেয়ে আগে মারা গেল, মেয়েটার ম্যানেঞ্জাইটিস হয়েছিল। তো সেই ম্যানেঞ্জাইটিস হওয়াতে কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে দিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে কিছুদিন ছিল, তারপরে সে মারা গেল এবং তার কথাও বন্ধ হয়ে গেছিলো। আদো আদো করে কথা বলতো। সে স্পেশাল চাইল্ড স্কুলেও ভর্তি করেছিল, বেশ উন্নতি হচ্ছিল, কিন্তু চলে গেল। মানে আস্তে আস্তে ভালোভাবে হাঁটতে পারছিল। ওদের যেরকম পড়াশুনো, ওরা তো আমাদের থেকে অনেকটা পিছিয়ে, তো ওইগুলো পারতো, বলতে পারতো, মানে অনেকটা, মানে ওরা তো খুব ভালো হবে না, অন্তত 30% ভালো হচ্ছিল। তারপরে ও এরকম ম্যানেঞ্জাইটিসটা হলো, তারপরে বাড়িতে এসে সপ্তাহখানিক ছিল, তারপরে হার্ট ফেল করে মারা গেল। বলতে বলতে তার 2 চোখ ভরে জল এসে গেল। তখন ও বলল তবে একদিকে ভালোই হয়েছে, আর তো আমরা খরচা বহন করতে পারছিলাম না। তারপরে ও মারা যাওয়ার পর 1 বছর পর ওর বাবা কিন্তু মেয়েকে ভীষণ ভালোবাসতো। ওই রকম মেয়ে হলে কি হবে, মেয়েকে খুব ভালোবাসতো। মেয়ে মাংস খেতে ভালোবাসতো, অভাবের মধ্যেও মানে পাঁঠার মাংস খেতে ভালোবাসতো, অভাবের মধ্যেও একটুখানি হলেও তার জন্য মাংস নিয়ে আসতো। তো ওকে আমরা করে দিতাম, মানে ওই নিয়ে আমি ব্যস্ত থাকতাম। মানে পুরনো যে বিয়ের আগেকার জীবনটা আমি আস্তে আস্তে ভুলেই গেছিলাম। তারপরে ওই বছরখানিক যাবার পর আমার বড়রও হাই সুগার ধরা পড়লো এবং সেও একদিন আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি নিঃসঙ্গ, একা। তখন মাঝখানে বাপের বাড়িতে গিয়েছিলাম। তো ওর এক দাদা আর এক ভাই, তখন মানে ওরা 4 ভাই বোন, ওর একটা দিদিও ছিল, এটা আবার মনে পড়লো পরে। তখন ও বললো যে
বাপের বাড়ি থেকে কিছুদিন ছিলাম, বর মরে যাবার পর ওই ঘরটাতে আর ইচ্ছে করছিল না থাকতে। বর নেই, মেয়ে নেই, আমি একা রান্না করে খেতেও ইচ্ছে করতো না। তো বাপের বাড়িতে গিয়ে আমি থাকতে আরম্ভ করলাম। মা বাবা যদিও নেই, তখন ভাইয়ের বউরা, দাদার বউ কী করতে লাগলো জানিস, আমাকে দিয়ে সংসারে রান্না বান্না করানো, কাজকর্ম করানো করে ওরা নিজেদের মতো বিশ্রাম নিচ্ছে, সেজে গুজে এদিক ওদিক বেড়াচ্ছে। মানে আমাকে বিনা পয়সায় কাজের লোক করেছিল। প্রায় 3 মাস আমি ছিলাম। মানে এইরকমভাবেই আমার 3টে মাস ওখানে কেটেছে। জানিস তো, বাবা মা না থাকলে বাপের বাড়িতেও কদর হয় না। তারপরে আমি আমার বাড়িতে ফিরে এলাম। ফিরে এসে আমার সংসার চলবে কী করে? ওই 2টো বাড়ি ভাড়া আছে, একজন দেয় 1100 টাকা ভাড়া আর একজন দেয় 500 টাকা ভাড়া। তো 1600 টাকায় আমার তো অসুখ বিসুখ আছে, কোনো রকমে খাওয়া দাওয়া, ইলেকট্রিক বিল দেওয়া, এটা ওটা আছে। তো আমি তখন কি করলাম, একে তাকে বলতে লাগলাম কোনো টিউশনস আমাকে দেবে কি না, কারণ আমি তো গ্র্যাজুয়েট। তো করতে পারে, তবে করতে করতে জানি ওই আমার সাথে দেখা হলো না, তখন ও সে টিউশনেই যাচ্ছে। একটা স্পেশাল চাইল্ড মেয়ে, তাকে আমি পেয়েছি। যেহেতু আমার স্পেশাল চাইল্ড, ওকে স্পেশাল চাইল্ডের স্কুলে দিয়ে আমি বড় করছিলাম আস্তে আস্তে 18 বছর। তো ওই জন্য আমি কিছুটা জিনিস হলেও জানি। তো আমি এখন যাচ্ছি তাকে পড়াতে, তাদের যা পড়াশুনো করানো ওরা, তো ওরা আমাকে 3000 টাকা দেয় এবং ওরা যা আমাকে খেতে দেয়, বা ওর বাবার, মানে ওই স্পেশাল চাইল্ড মেয়েটি যাকে ও পড়ায়, তার বাবার একটা রেস্টুরেন্ট আছে। তো সেই রেস্টুরেন্ট থেকে আমাকে রোজ এখন যাচ্ছি 7টা নাগাদ না, ওরা খেতে দেয় রেস্টুরেন্ট থেকে। তো সেটা খেয়ে না আমার পেটটা ভরে যায়। তো রাত্রিবেলা আমাকে রান্না করতে হয় না, ওই খরচাটা আমার বেঁচে যায়। সকালবেলা কোনো রকমের একটা, কখনো মাছের ঝোল, কখনো ডাল ভাত করে আমার এইরকমভাবেই চলছে। মানে দেখে আমার এত কষ্ট লাগলো। ভাবো, কোথায় তার ডাক্তারের সঙ্গে বিয়ে হওয়ার কথা, আর কোথায় কার সঙ্গে একটা বিয়ে দিল, তারপর জীবনটা এইরকম। কাজেই বাবা মায়ের সব ডিসিশন তো আমার মনে হয় না ঠিক হয়। ওকে দেখে আমার মনে হলো তখন আমি বললাম, ডাক্তারবাবু কী খবর? তারও নিশ্চয়ই সংসার হয়েছে। ওর বাপের বাড়ি ওই হাওড়াতেই, বাপের বাড়ি পাড়ায় থাকে। ওই মল্লিক ফটকটা পেরিয়ে গিয়ে আর একটু যেতে হয়, তা অনেকটা শিবপুরের দিকে। তা মানে কি, ডাক্তারবাবুর কী খবর? তারও নিশ্চয়ই বিয়ে থা হয়েছে, সংসার হয়েছে। তখন বলে, না, সে বিয়ে করেনি। আমার জন্য সে বিয়ে করেনি, মানে কুমারী থেকে গেল সে। তখন আমি বললাম, তুই ফিরে যা, তুই ডাক্তারবাবুর কাছে ফিরে যা। বয়স হয়ে গেছে তো কি হয়েছে, এখনও তো 60 বছর হয়নি। বিয়ে করে ডাক্তারবাবুর সাথে থাকতে আরম্ভ কর, তোর তো আর কোনো অভাব অভিযোগ থাকবে না। তারপরে একটা ডাক্তার যে তোকে এত ভালোবেসে এখনও সে বিয়ে না করে বসে আছে, তুই ফিরে যা। তখনও মুচকি হাসলো, এসে বলে, দূর, এই বয়সে পাড়া প্রতিবেশী কী বলবে, বাপের বাড়ির লোক কী বলবে, ঢিঢি পড়ে যাবে। আমি বললাম, পাড়া প্রতিবেশী আসল না, তুই যে এই দৌড়ে দৌড়ে এই বয়সে টিউশনস করতে যাচ্ছিস, যে মানে কে আবার বলছিস একবেলা খাওয়াটা হয়ে যায়, আমার খরচা বেঁচে যায়। তো এই 3000 আর ওই 1600 টাকা ভাড়ায় তো যদি একটা গুরুতর অসুখ হয়, তুই মরণাপন্ন যদি হোস, তখন তোকে কে দেখবে? তোর বাপের বাড়ির লোক তো যা বললি, যা ছিঁড়ি, ওই তো খাটিয়ে মেরেছে। তুই ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে ফিরে যা। তখন 2 মিনিট ভাবলো, ভেবে বলল, দেখি, ভেবে দেখি। অনেক ফিরে যাবি কিন্তু, বলে না যা ও, মানে এই কথাটা বোধহয় শুনতে ভালো লাগছিল না। মানে ও বিয়েটা করবে না ডাক্তারবাবুকে, যা বোঝা গেল। আচ্ছা, আসছি রে, দেরি হয়ে যাচ্ছে। মানে আমি ওর ফোন নাম্বারও নিতে পারলাম না, কিছুই করতে পারলাম না। সে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল, আমার দেরি হয়ে যাচ্ছে বলে। যেদিকে আমি মেট্রো ধরবো সেদিকটা না, উল্টো দিকের রাস্তায় সে হেঁটে চলে গেল। তো এটাই আমার মানে দেখে খুব কষ্ট লাগলো, জানো তো, যে একটা ডাক্তার পাত্র ছেড়ে তারা একটা ওই ভাড়ার টাকা দিয়ে চলে, এইরকম একটা 13 বছরের বড় লোকের সঙ্গে বিয়ে দিয়ে ওর মা বাবা কি ওকে সুখী করতে পারলো বলেছো তুমি? আমি স্পেশাল চাইল্ডের কথা বলছি না, হয়তো ডাক্তারবাবুর সঙ্গে বিয়ে হলে যদি ভাগ্যে থাকতো, তাহলে হয়তো স্পেশাল চাইল্ডে জন্মাতো। অন্তত টাকার অভাবটা তার হতো না। এই টাকার অভাবে একটা করে বাড়ি বিক্রি করে ওই বাচ্চাটার চিকিৎসা চালানো। ডাক্তার যেহেতু, সে হয়তো ভালোভাবেই তার চিকিৎসা চালিয়ে ঠিকঠাক করে ফেলতে পারতো মেয়েটাকে। এই এই আমরা মেয়েরা না, প্রথম জীবনে মা বাবা, তারপরে জীবনে স্বামী
এবং সবচেয়ে বড় কথা পাড়াপড়শি কী বলবে, আত্মীয় স্বজন কী বলবে, এটাতে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমার তো মনে হয় এই ঘটনা শোনার পর এই ব্যাপারে একদমই গুরুত্ব দেওয়া উচিত না। মা বাবারা সবসময় সঠিক হয় না, শুধু নিজেদের ইগো, যে আমার মেয়ে নিজে বিয়ে করেছে এটা আমি বলতে মানে এটা বললে পরে আমার অসম্মান হবে, মানে নিজের সম্মানটা রাখতে গিয়ে একটা মেয়েকে বলতে গেলে জলে ফেলে দিল। আমার খুব কষ্ট হয়েছে। আমি ওখান থেকে বেরিয়ে না ওর মুখটা মানে ভেসে উঠছিল, মানে দুভাবের মুখ। সেই স্কুল জীবনের প্রাণোচ্ছল ফর্সা মেয়েটি, সে কালো মানে একটা মানে কালছিঁড়ে পড়ে যায় না, ছাপ ছাপ মুখের মধ্যে কেমন একটা মানে অযত্নে আর কি, সারা মাথার চুল পেকে গেছে, একটা হাত খোপা বাঁধা, একটা বেগনে রঙের ছাপা শাড়ি, তা আবার বেশ লম্বা ছিল, মানে হয় না ছোটো মাপের শাড়ি, কম দামি শাড়ি, গোড়ালির ওপর। কি ছিল আর কি হলো না, একটা মেয়ে, কনভেন্টে পড়া মেয়ে। তোমাদের কি মনে হয়, সব কথাই কি বাবা মারা ঠিক বলেন? মানে আমিও তো মা, হয়তো আমিও সব ঠিক কথা বলি না, মানে ঠিক মতন গাইডেন্স দিই না, হয়তো অন্যরকম কিছু হলে পরে হয়তো তাই না, বুঝতে পারি না গো। তো কেমন লাগলো আজকে আমার এই করুণ গল্পটি, আমার বান্ধবী স্বাতীর এই করুণ জীবনের গল্পটি, সত্যি ঘটনাটি প্লিজ কমেন্টের সাহায্যে জানিও। এবং তোমাদের মধ্যেও কি কেউ এরকম আছে যে জীবনে এখন পস্তাচ্ছ গুরুজনের কথা শুনে? প্লিজ কমেন্টের সাহায্যে জানিও, আমার ভালো লাগবে। থ্যাংক ইউ।